ওটা আমি আমার আবেগের থেকে হয়তো বলছি, কিন্তু আমি বিবেকের থেকে ওটা বলি না। আমাকে বেল খুলে মারছে, হ্যাঁ বেল খুলে মারছে, আসলে সত্যি কথা, আমার পাছার মধ্যে মারছে। আমার নাম তৌহিদ আফ্রিদি চামচা কেন দিছে? আমি ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলি আমাদের টিমে, আর কেউ কথা বলে না, এই জন্য কাউরে মানুষ চিনেও না। আসলে আপনারা যেটা ভাবতেছেন যে আমি তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ, তা কিন্তু না। আমি ওনার জাস্ট একজন আর্টিস্ট ছিলাম, ওনার পার্সোনাল আর্টিস্ট। আমি চাইলে বাংলাদেশে সব ইউটিউবারের সাথে কাজ করতে পারি, সব ইউটিউবাররা আমার অফার দিছে, কিন্তু আমি ওনার পার্সোনাল আর্টিস্টের কারণে কখনো কারোর সাথে কাজ করতে পারি নাই, উনি দেয় নাই আমাকে। হ্যাঁ উনি, আমি বিষয়টা এমনভাবে বলছিলাম যে উনি অনেক ডেঞ্জারাস লোক, অনেক ডেঞ্জারাস লোক। এই কথা বলার কারণে এখন ও মানে অনেকে এটা জিনিসটা কিন্তু তখন একরকমভাবে বলতি, এখন বিষয়টার একটু আমি সুন্দর করে বুঝাই বললে অবশ্যই বুঝবেন। ডেঞ্জারাস বলতে কি, মানে বাইয়া ভিডিওর ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম বা চঞ্চল, হ্যাঁ, কিন্তু উনি অনেক গম্ভীর। গম্ভীর বলতে কি, মানে উনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক, মানে একটা ওনার আলাদা একটা পার্ট, উনি তৌহিদ আফ্রিদি, ওনার আলাদা একটা পাঠশাট আছে, এটা হচ্ছে ক্যামেরার বাইরের কথা আমি বলতেছি আর কি। তো অ্যাজ এ হিউম্যান বিং আমার মারছে ভাইয়া, অনেকবার মারছে। কেন মারছে? আমারও দোষ আছিল, আমার একটা খারাপ অভ্যাস আছিল, আমি বন্ধু বান্ধবের টাকা হাওলাত লইতাম। এটা আমার একটা বাজে অভ্যাস, হাওলাত লইলে আমি টাকা হাওলাত দিতাম না। তো হের কষ্ট এটা, তুই আমার তা হাওলাত কেন নেস, তুই আমার তাই চাবি, বন্ধু বান্ধব কেন চাই ও কাছে ছোড়স, এটা আমার মাঝে মাঝে মাইটটা দিত, আছে মাইট দিত, মানে আমার শাসন করতো, এটা সত্যি। মানে আমগো টিমে সবার থেকে বেশি হয়তো আমার শাসন করতো, এটা আমি ফিল করি। কিন্তু ওই শাসনটা হয়তো আমার এক সময় কষ্টতে পরিণত হয়েছে, ভাইয়া কিনলে আমার মারে, ওনার কাছে যাইলে আমি কেন এত আতঙ্কে থাকতে হয়, এই জিনিসটা একটা মানে জিনিসটা এরকম আর কি। কিন্তু আমি ওই জিনিসটা এমনভাবে বুঝাইছি, কিন্তু অনেকে বুঝতে চায় নাই বিষয়টা, ভাবছে আমি ওনার বিরুদ্ধে কথা বলতেছি এই সেই না। এবং এই কথাগুলো কেন আসছে এবার এটাতে আসি, এবং এই কথাগুলো কখন আসছে ওইটাতে আসি। এই কথাগুলো তখনই আসছে যখন হুলিয়া জারি করা হয় যে আফ্রিদি ভাইরে গ্রেপ্তার করতে হবে একটা ইয়ার মাধ্যমে, সংস্থার মাধ্যমে, বা ওনার আব্বারে গ্রেপ্তার করতে হবে, তখন এই কথাটা বলছে। এই তখন থেকে আর কি এই টপিকগুলা টান দিছে। বা এইসব কথা আপনারা কোনোদিন শুনছেন যে আমারে মারছে বা আমারে এই করছে সেই করছে, এইসব কথা তো কখন আপনারা শুনেন না, শুনছেন? সবসময় দেখছেন আমরা কিন্তু তৌহিদ আফ্রিদি ভাইয়ের গুণ গাই। আপনাকে অনেক নির্যাতন করছে, বেল খুলে মারছে, না এটা নির্যাতন না, এটা আমার কাছে যদি আমি মনে করি নির্যাতন, তাহলে এটা আমার বিবেকের দোষ আছে, ওটা আমি আমার আবেগের থেকে হয়তো বলছি, কিন্তু আমি বিবেকের থেকে ওটা বলি না। আমাকে বেল খুলে মারছে, হ্যাঁ বেল খুলে মারছে, আসলে সত্যি কথা, আমার পাছার মধ্যে মারছে। বেল খুলে কেন মারছে? আমার দোষে আমারে মারছে, আমার বলছে এই কাজটা এভাবে কর, আমি করি নাই, এই জন্য আমার মারছে। এটা সত্যি, এটা মিথ্যা না। এটা কখন বলছি, এই সমস্ত টপিক কখন আসছে, এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বলতেছি, আপনারা একটু এটা শুনেন। আসেন ওনার গ্রেপ্তারের বিষয় নিয়ে। তো ওনার গ্রেপ্তারের যেদিন আলটিমেটাম দিছে, এর পরের দিন কিন্তু ওনার বাবা গ্রেপ্তার হয়েছে, এটা আপনারা সবাই জানেন। দিনটা ছিল রবিবার, আমার স্পষ্ট এখনো মনে আছে। আঙ্কেল গ্রেপ্তার হয়েছে রাইতে 8টায়, আমার সিআইডি ধরছে দুপুর 12টায়। তাহলে কারে আগে ট্র্যাক করছে আপনারা বলেন? ট্র্যাকটা কিন্তু কারে করছে আগে? হেগরও করছে, আমারও করছে ট্র্যাক। কেন সিআইডি ট্র্যাক করছে আমারে? কারণ সিআইডি চিন্তা ভাবনা করছে যে এই ফুলাম যেহেতু এত ভিডিওর ভিতর থাকে তৌহিদ আফ্রিদি, তার মানে ও মনে হয় তৌহিদ আফ্রিদি সম্পর্কে অনেক কিছু জানে, ওর কাছ থেকে মনে অনেক কিছু বের করা যাবে। কিন্তু ওনারা অনেক অফার আসছে যে রাহিরে আমার কাছে বিক্রি করে দেবে, মানে হাসি হাসি বন্ধু বান্ধব বলে না, উনি বলছেন না এটা অনেক দামি একজন প্রোডাক্ট, আমারে বলছে। তো আমার দাম আছে ওনার কাছে অনেক বেশি। যাই হোক, মানে আমি আপনাদেরকে প্রসঙ্গে আসতেছি। তারপরে এবার আসি আমাকে ধরার কাহিনীটা। তো রবিবারে যখন আমাকে প্রথমে দুপুর 12টা বাজে ধরে, আমি গেছিলাম বসুন্ধরাতে, মানে বসুন্ধরা আবাসিক এরিয়ায়। আমি বসুন্ধরা আবাসিক এরিয়া এটা সিআইডি কীভাবে জানে, এবং আমি কোন দোকানে প্রথমে ঢুকছি ওই দোকানে আগে গেছি। সেটা হচ্ছে আমাদের সজল ভাই দোকান। সজল ভাই আমাদের সাবেক টিম মেম্বার ছিল 2018 সালে। আমি তো সাবেকের আবেগ বেশি আর কি, যাই হোক। পরে যখন আমি ঢুকছিলাম তো এতে আমি বাইরেছি, সজল ভাইয়ের কাছে গেছিলাম যে একটা ইনফরমেশন জানার জন্য, ভাই গাড়ি চেক করে কোন জায়গায়। পরে আমরা গেছি, আমার এক বড় ভাই গাড়ি কিনবে, একটা গাড়ি কেনার জন্য বসুন্ধরার ভিতরে ঢুকছি। বসুন্ধরাতে গাড়িটা কিনতে পারি না, আবার আইসি কই সজল ভাইয়ের দোকানে আমার 500 টাকা লাগবে। একদম আপনার করে সত্যি ঘটনা যেটা ওইটাই বলতেছি, 500 টাকা লাগবে, আমার পকেটে 1 টাকাও ছিল না, হুন্ডার তেল ভরুম। আসার সাথে সাথে এরকম আপনাদের মতো এরকম শার্ট প্যান্ট পরা একজন ভদ্রলোক আসি আমার হাত ধরছে, দরিগা আপনার সাথে একটু কথা আছে, হাসি হাসি বলতেছে। আমি ভাবছিলাম আমগুলো তো অনেক মানুষের রাস্তাঘাটে ধরে ছবি তোলার জন্য, আমি ভাই ছবি তুলবেন বলেন। আমার আবার ওই দিকে শ্যুটে ছিল 3টা বাজে 300 ফিটে। তা কয় হ্যাঁ আপনার সাথে একটু কথা আছে। হাসতে হাসতে বলতে বলতে এখন দেখতেছি উনি বলতেছে স্যার পাইছি। হ্যাঁ আমি কি চুরি বাটপারি করলাম নি রে, আমার কয় পাইছি। আমার একটু ডর হাঁদাই গেল ভিতরের মধ্যে।
যখন আমার ভিতরে একটু ডর ঢুকে গেছে তখন আমি চিন্তা করছি কি, আমি জিজ্ঞেস করছি ভাই কোনো সমস্যা, আমরা কিছু করছি? কয় গাড়ি পার্কিং করেন, একটু তাড়াহুড়া করি। আমার সজল ভাই রুমে নিয়ে গেছে, যাই দিয়ে সজল ভাই বসে আছে এভাবে, একদম এভাবে। তা আমি সজল ভাইয়ের ম্যানেজারের দিকে তাকাই, কি সমস্যা, এরা কে? পরে হ্যাঁ আমার একটু চোখের ইশারা দিয়ে বুঝাইছে যে এরা পুলিশের লোক, বা আমি পাচ্ছি ডিবি, কিন্তু ওনারা হচ্ছে সিআইডি। খুবই ভদ্রলোক, এবং ওনারা এখানে 7-8 জন 10 জনের মতো আসছিল, সব বেশিরভাগ মানুষ নোয়াখালীরা ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম, নোয়াখালীরাও সিআইডি সব, এবং আশেপাশের। পরে আমি যখন এনে গেছি, যাওয়ার পরে ঢুকার পরে কেন আমি যখন মানে ওনাদের দিকে তাকাইছি তখন আমার একটু ভয় লাগিয়ে গেল, কি রে আমার কেন ধরলে, আমি কি অপরাধ করলাম? এখন আমার শুধু হাত পা কাঁপতে আছে ভয়ে। ভাই অনেকে মনে করে যে আমি অনেক এই সেই হ্যানতেন, ভাই আমি একটা বাচ্চা পোলা, আমার উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে মানে এই কদিন, এই লাস্ট 4-5 দিন যে পরিমাণ গেছে আমার উপর দিয়ে, আপনারা অনলাইনে, আমার জীবনটা মনে হয়েছে যে প্রায় শেষের দিকে। আচ্ছা যাই হোক, এরপরে টপিকে আসি। এরপরে সিআইডি আমার যাই মোবাইল চেক করা শুরু করে দিচ্ছে। সিআইডি যে মোবাইল টেবিল চেক করে দেখছে যে আমার দিকে, প্রথম সিআইডির কোশ্চেন ছিল এটা, কোশ্চেনগুলো বলবো, কোশ্চেন ছিল এটা, তহিদ আফ্রিদি কোথায়? আমি কই স্যার আমি তো জানি না। পরে বলে যে সোরে ধরা খাইলে সবসময় সোরে বলে কি আমি চিনি না, আমি জানি না, আমি খাই নাই, আমি করি নাই। কথাটা উনি খুব মজা লাগছে আমার কাছে, এটা আমার একদম সবসময় মুখস্থ থাকবো। কি সুন্দর একটা কোশ্চেন করছে স্যারের জানি এটা কইছে। পরে আমার এদিকে গেছে আসলে জানো না, আমি জি স্যার জানি না। পরে বলতে কেন জানো না, কই আছে, বা কি কারণে তোমার সাথে সম্পর্ক নাই বা ঝামেলা? আমি বলি স্যার আমার 1 বছর 2 মাসের মতো, আমি ওইখানে বলছি 1.5 বছরের মতো আমার সাথে ওইরকম ইয়া নাই। তাই 12 মাস আর সরি 1 বছর 2 মাস আর 1.5 বছরে একই রকমই বিষয়টা। কারণ এখন তো অনেকে আবার এটা কাট করিয়ে কইবে ওই একবার এক ধরনের কথা কয়, কথা বুঝছেন? এটা আর কেমন করে ভাঙিয়েই বললাম। তো পরে আমি স্যার কেন নাই? পরে আমি বলি স্যার আসলে যে ছাত্র আন্দোলনের সময় অনেক বেশি অ্যাডজাস্ট ছিলাম, তো তখন থেকে ভাইয়ের সাথে একটু দূরত্ব হয়ে গেছে, কথা